বামফ্রন্টের 34 বছরের অরাজকতা থেকে বেরিয়ে এসে আমরা ভেবেছিলাম মমতা ব্যানার্জি তিনি যেভাবে আমাদের কাছে বার্তা দিয়েছেন, সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব, বাংলার মুসলমান সমাজের ঘরে ডবল ডবল চাকরি হবে, এদের শিক্ষা হবে, এদের স্বাস্থ্য হবে, এদের কর্মসংস্থান হবে, দলিত আর পিছিয়ে থাকবে না, আদিবাসী পিছিয়ে থাকবে না, হিন্দু ভাই পিছিয়ে থাকবে না, সকলে একযোগে কর্মসংস্থানের মধ্যে লিপিবদ্ধ হবে, খাতায় কলমে তারা যাবে, হাজিরা দেবে, মাইনা তুলবে, খাবে, একটা সুন্দর সমাজ হবে। আমরা ভেবেছিলাম, আর কি ভেবেছিলাম যে এবার মনে হয় হালটা ফিরবে, কিন্তু কি দেখলাম, শালা চোর তাড়িয়ে ডাকাতকে নিয়ে এসছি। আমরা দেখেছি চোর তাড়িয়ে ডাকাতকে নিয়ে এসছি। এরা মায়ের চাল, মায়ের বিধবা ভাতা, মায়ের স্বামী মরে গেছে তার টাকা, এমনকি কবরস্থানের টাকা, আপনার ঘরের টাকা, কি এরা খায়নি? কি খায়নি বলেন? বালি, কয়লা, কি খায়নি? একটা গরিব মানুষ, তার বাথরুম নেই, সেই বাথরুমের টাকা এসছে, সেটা পর্যন্ত খেয়ে নিয়েছে। ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি। আমরা বলি সবাই চোর নয়, কিছু হয়তো ওদের মধ্যে দুই একটা ভালো আছে, সেই ভালো মানুষগুলোকে আমরা এই স্টেজ থেকে আহ্বান করছি, আসুন আমরা রাজনৈতিক দল করছি, আমরাই প্রথম রাজনৈতিক দল লোকসভায় প্রার্থী দিয়েছি। আপনি বক টুইটার দিকে ফিরে তাকান তো, তৃণমূলে কিভাবে দাঙ্গা লাগিয়ে দিয়ে আমার শয়ে শয়ে বাড়িগুলো খালি করে দিয়েছে। আপনি ভাবুন, আজকের আপনার এলাকার কথা ভাবুন, ঠান্ডা মাথায় বালিশে মাথা দিয়ে ভাবুন, শাহজাহান শেখ একটা বড় লিডার তৈরি হবে, আগামী দিন পথের কাঁটা হয়ে দাঁড়াবে, লিডারের দাবিদার করবে, তাকে প্ল্যান মাফিক জেলের মধ্যে ভরে দাও। দেখুন, আমরা তো মনে করি সন্দেশখালিটা সম্পূর্ণ প্ল্যান। বিজেপির হাতে, বসিরহাটের মানুষকে বিজেপির হাতে তুলে দিয়ে পেটাই খাওয়া, ধোলাই খাওয়ার রেডি জায়গা তৈরি করে দেওয়ার জন্যই হাজি নুরুলের মতো অপদার্থকে প্রার্থী দিয়েছে এখানে, এটা আমরা মনে করি। কেন ছিল না? তৃণমূলের দলের মধ্যে স্বচ্ছ দুর্নীতি মুক্ত মুখ ছিল না, ভালো মানুষ ছিল না, টোটাল বসিরহাটের মধ্যে একটা ভালো মানুষকে পেলেন না। এতদিন তো হয়ে গেল, দিতে পারলেন না কোনো ভালো প্রার্থীকে, নিয়ে এলেন কাকে? একজন এমএলএ কে, যে এমএলএ শরীরটা অসুস্থ, আমরা দোয়া করি সৃষ্টিকর্তা তার শরীরটা ভালো করে দিক। কিন্তু আমরা বলতে চাই, বসিরহাটের মানুষের সঙ্গে এই দ্বিচারিতা কেন? বসিরহাটের মানুষের সঙ্গে এই অভিমান কেন? বসিরহাটের মানুষের সঙ্গে এই দুর্ব্যবহারটা কেন? কি অন্যায় করেছে? আপনাকে তো সিটটা জিতিয়েছে। এমএলএ তৃণমূল, এমপি তৃণমূল, আপনার প্রধান তৃণমূল, মেম্বার তৃণমূল, ব্লক তৃণমূল, সবই তো আপনাকে দিয়েছে, কোনটা দেয়নি বলুন? কিন্তু এত দেওয়ার পরেও বসিরহাটের মানুষ পেলটা কি? এমন একজন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে, যে ব্যক্তি নিজেই শারীরিক কন্ডিশনে ঘরবন্দি। আজকের সেই বসিরহাটের মানুষের কণ্ঠ, বসিরহাটের মানুষের আওয়াজ, বসিরহাটের মানুষের দাবি, বসিরহাটের মানুষের কথা, বসিরহাটের মানুষের কাজ এমপি সভাতে বলার জন্যই এমপি ভোট। বুঝতে পারেননি মনে হয় না? বুথের ভোট, আপনার গ্রামের মানুষ যে সমস্যা হবে সেই সমস্যা পঞ্চায়েতে যেয়ে বলবে। আপনার এমএলএ ভোট, আপনার এই জায়গার টোটাল কয়েকটা পঞ্চায়েতের যে সমস্যা সেটা তুলবে এমএলএ বিধানসভার মধ্যে, এমপি ভোট সেটা তুলবে দিল্লিতে। তাহলে এটা পরিষ্কার। আজকের কাকে আপনারা প্রার্থী করলেন? আমরা বলছি এখনো সময় আছে, তাই বসিরহাটবাসীর কাছে আমরা আবেদন করছি যে সারা বাংলায়, বিশেষ করে এইখানে বসিরহাট লোকসভার মধ্যে সন্দেশখালিতে চলে যান, এক বাক্যে আওয়াজ উঠেছে সন্দেশখালির মা, সন্দেশখালির বোন। আগামী দিন বিজেপির উপরে ভরসা করেনি, তৃণমূলের উপরে ভরসা করেনি, তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম সিম্বল নওশাদ সিদ্দিকীর উপরে তারা যে ভরসা করেছে, তারা বলছে ভাই ৮০,০০০ ভোটে লিড দিয়ে দেখিয়ে দেব আমরা বলছি বসিরহাট উত্তরের মানুষ, বসিরহাট দক্ষিণের মানুষ, হিঙ্গলগঞ্জের মানুষ, সন্দেশখালীর মানুষ, হাড়োয়ার মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ এক বাক্যে তারা আওয়াজ দিচ্ছেন
যে বছরে আমরা বসিরহাট থেকে নওশাদ সিদ্দিকীর প্রার্থীকে খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লির লালবাড়িতে পাঠাবো, কেন আমরা দেখে নিয়েছি। আমরা এ পর্যন্ত ভোট দিয়েছি 17 বার, এমপি ভোট 17 বার দিয়েছি। আর এই 17 বার ভোট দেওয়ার রেজাল্ট, আমার ভাই এখনো ওয়াকফ সম্পত্তি পায়নি, আমার ভাই এখনো ভিক্ষাবৃত্তি করে, আমার মার চিকিৎসার ব্যবস্থা কলিকাতায় যেতে হয় এবং পয়সার বিনিময়ে। এটা এরা বুঝে নিয়েছে। এরা বুঝে নিয়েছে যে আমার ছেলেটার লেখাপড়ার ব্যবস্থা কি হবে। প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রাইমারি স্কুলগুলোকে আবার চালু করতে হবে। প্রাইমারি স্কুলে কারা পড়ছে? নেতার ছেলে নেতার মেয়ে আছে। প্রাইমারি স্কুলগুলোতে এমএলএ এমপির ছেলে মেয়ে আছে। আপনার আমার এলাকার গরিব অসহায় মানুষগুলো ছেলে মেয়েরাই প্রাইমারি খিচুড়ি খাওয়ার স্কুলগুলোতে যায়, আর তাদের ছেলে মেয়েগুলো প্রাইভেট স্কুলে পড়াশুনো করে। আর সেই স্কুলগুলোতে শিক্ষক নেই, মাস্টার নেই। যতগুলো বাচ্চা আছে তারা যায়, ঘন্টা বাজায়, ও লবঠ করে আর বাড়ি আসে, এর বাইরে তাদের কিছু নেই। আপনারা এখানে যারা আছেন, আপনার ছেলে আপনার মেয়ে ক্লাস 5-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে, ক্লাস 8-এ পড়ে, যান বাড়িতে, যে বলবেন বাবা তোর নামটা, তোর বাবার নামটা, তোর মায়ের নামটা, তোর অ্যাড্রেসটা তুই একবার ইংলিশে লিখে দে, বুঝতে পারবেন। তো স্কুলে কারা যাচ্ছে এটা আপনাকে ভাবতে হবে। সেই প্রাইমারি শিক্ষা ব্যবস্থা আজকে বন্ধ হয়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী তিনি এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বললেন ওয়াকফ সম্পত্তির হিসাব বুঝে দাও। হাজি নুরুল এত অপদার্থ, সেদিনকে সাহস করে বলতে পারিনি যে হ্যাঁ ওয়াকফ সম্পত্তির হিসাবটা বুঝে দাও, বলতে পারিনি। এত বড় বেহায়া নির্লজ্জ। আমরা বলছি হাজি নুরুল সাহেব সহ যতগুলো মুসলমান দাবিদার এমএলএ আছে, তোমাদের সকলকে ভোট দিয়েছিল মানুষ তাদের নিজেদের অধিকারটাকে বুঝিয়ে নেওয়ার জন্য। কিন্তু সেই ওয়াকফ সম্পত্তির কথা যদি বলতে হয়, একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি সেদিনকে আওয়াজ তোলেননি। আজকের দলিতের কথা ভাবুন, আদিবাসীর কথা ভাবুন, তাদের আওয়াজ কে তুলছে? দলিতের এমএলএ আছে, এমপি আছে, তাদের মুখেও কোনো কথা নেই। আর হিন্দুদের দেবত্ব সম্পত্তি, আমরা বলছি তোমার রাজকোষের অর্থের প্রয়োজন নেই। আমার বাপদাদা 14 পুরুষরা যে অর্থ রেখে গেছে, যে সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তি দিয়ে আমার বোনের চিকিৎসার ব্যবস্থা করো, আমার বোনের লেখাপড়ার ব্যবস্থা করো, আমার ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করো। হাজার হাজার কোটি টাকা আমার আপনার বাপ দাদা 14 পুরুষেরা ওই ওয়াকফ ফান্ডে রেখে গেছে, যে ওয়াকফ ফান্ড শুধু কিনা এই পশ্চিম বাংলার সরকার আত্মসাৎ করছে। তাই আমরা বলছি ক্ষমতাটা একবার আমাদের হাতে দিন, ওই কিভাবে ওয়াকফ সম্পত্তি বার করে এনে আপনার গ্রামের অসহায় গরিব নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মাঝে বিলি বন্টন করা যায়, সেই ব্যবস্থা করার সুযোগটা আমাদেরকে দিন। আমরা এই কথাটাই আপনাদেরকে বলতে এসেছি। আমরা বলতে এসেছি আপনাদের কাছে দেবত্ব সম্পত্তির কথা আজকের ভাবতে অবাক লাগে। বিজেপি এত বড় বড় কথা বলে, কিন্তু একবার ভাবুন দেবত্ব সম্পত্তি হাজার হাজার কোটি টাকা, এ টাকাগুলো যাচ্ছে কোথায়? আজকের জল জমি জঙ্গলের নদীমাতৃক দেশ যারা আছে, এই সুন্দরবন আপনারই লোকসভার মধ্যেই, সেই সুন্দরবনের হাজার হাজার কোটি কোটি টাকা রোজগার, সে টাকাগুলো কোথায় যাচ্ছে? সব লুটে ফুটে নেতাদের বাড়ি, নেতাদের পকেট, নেতাদের আত্মীয় স্বজন ছাড়া আর কেউ পাবে না। তাই আমরা বলছি যে আপনার পয়সা, এগুলো আপনাকে এই পয়সা অধিকার আদায় করে নিতে হবে। আরে আদায় করার জন্য আপনি বোম ধরবেন? আমরা বলছি না। আপনি পিস্তল ধরবেন? আমরা বলছি না। বাবা সাহেব আম্বেদকর পরিষ্কার বলে গেছেন, সংবিধান দিয়ে গেছেন, মানুষ সে তার রাইট, সে তার কনসেপ্ট অনুযায়ী, সে তার ইচ্ছা অনুযায়ী সে তার মতামত পোষণ করবে। তার জন্য এই ভোট, একটা লোকসভা ভোট, একটা বিধানসভা ভোট, একটা পঞ্চায়েতের নির্বাচন, এই নির্বাচনের মাধ্যম দিয়েই সে তার অধিকার আদায় করে নেবেন। তাই আমরা আপনাদের কাছে বলবো যে আসুন
সকলে এক বাক্যে একযোগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করি, তাহলেই দেখবেন আমার বাচ্চা সুরক্ষা হবে, আমার শিক্ষা হবে, আমার স্বাস্থ্য হবে, আমার কর্মসংস্থান হবে। আজকের আমরা কি লক্ষ্য করেছি দিদিমণি, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় 10 টাকা মদের পাউঞ্চ পাওয়া যাচ্ছে, সে ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু একটা স্কুলের ব্যবস্থা করতে পারেনি। 15টা বছরে একটা প্রাইমারি স্কুল করেছে, দেখাতে পারবেন? এ রাজ্যে একটা প্রাইমারি স্কুল হয়েছে? বলতে পারবেন না, নজির নেই। একটা মাদ্রাসা হয়েছে, দেখাতে পারবেন? নজির নেই। একটা টোল হয়েছে, দেখাতে পারবেন? নজির নেই। তাই আমরা বলছি একটা জিনিস হয়েছে, সেটা আরএসএস এর স্কুলটা বাড়িয়েছে, এটা কিন্তু পরিষ্কার। গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আরএসএস এর স্কুলগুলো খুলে দিয়েছে দিদিমণি। এ কাজটা তিনি করেছেন, এ কাজটা করেছেন। আজকের বিশ্বজিৎ দা বলছিলেন যে